নৈতিকতার ক্ষেত্রে দার্শনিক কান্ট কেমন ছিলেন, আজকের আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা সবসময় জানি দার্শনিক কান্ট তিনি একটা সময় কিন্তু অভিজ্ঞতাবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, আবার একটা সময় দেখা গিয়েছিল তিনি বুদ্ধিবাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কিন্তু যথার্থ জ্ঞান পেতে গেলে শুধু অভিজ্ঞতাই কাজে লাগবে না, আবার যথার্থ জ্ঞান পেতে গেলে শুধু বুদ্ধিটা কাজে লাগবে না, সেটা সময় বিশেষে দুটোরই দরকার পড়ে। তিনি কিন্তু সেটা বিভিন্নভাবে বুঝিয়েছিলেন। আমি আজকে শুধু এখন খুব সংক্ষেপে বলবো নৈতিকতার ক্ষেত্রে দার্শনিক কান্ট কেমন ছিলেন। নীতিবিদ্যার ক্ষেত্রে দার্শনিক কান্ট নীতিবিজ্ঞানী সাফসবেরি এবং হাটকিশানের এবং হিউমের চিন্তাধারার সঙ্গে তিনি প্রথম পরিচিত হয়েছিলেন। প্রথম দিকে তিনি নৈতিক অভিজ্ঞতাবাদ, যেটাকে বলা হচ্ছে ইংলিশে এথিক্যাল এম্পিরিসিজমের এর দিকে তিনি আকর্ষণ বোধ করেছিলেন। সত্য এই দিকে তিনি প্রথম দিকে তিনি এই যে অভিজ্ঞতাবাদ, এই যে এরা যে হিউম এবং হাটকিশান এবং সাফসবেরি এদের দিকে তিনি কিন্তু বিভিন্নভাবে আকর্ষণ বোধ করেছিলেন। কিন্তু গণিতের মতো কোনো নির্ভরযোগ্য সূত্র এখানে তিনি আবিষ্কার করতে পারেননি। কেন, গণিতের জ্ঞান পেতে গেলে তো আমরা শুধু অভিজ্ঞতাটাকে কাজে লাগানো কিংবা যেটা আমরা দেখছি সেটাকে আমরা কাজে লাগিয়ে আমরা কখনো গণিতের মতো আমরা কিন্তু এই যে সঠিক যে সিদ্ধান্ত, সঠিক যে ফর্মুলা, সেগুলো কিন্তু আমরা কখনো পেতে পারি না। এছাড়াও নৈতিকতার ভিত্তি হিসাবে নীতি ইন্দ্রিয়, যেটাকে বলা হচ্ছে মরাল সেন্স, সমবেদনা, সুখ, উপযোগিতা, ইউটিলিটি প্রভৃতি মনোগত ও অনির্ভরযোগ্য সূত্র তিনি গ্রহণ করতে পারলেন না। কেন, আমরা তো অনেক কিছুই আমরা গ্রহণ করতে পারি, কিন্তু সেগুলো কিন্তু দেখা যায় যে সময় বিশেষে ঠিক হয় না, অনেক সময় ভুল হয়, তারপরে তার মধ্যে অনেক রকম সমালোচনা থাকে, আলোচনা থাকে, তারপরে অনেক কিছু দেখা যায় যে পরিবর্তনশীল হয়ে যায়। সেই সব জিনিসগুলো তিনি যখন দেখছেন তখন কিন্তু সেগুলো তিনি কিন্তু মানতে পারছেন না। তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে নৈতিকতার যথার্থ মৌলিক সূত্র বুদ্ধিতেই নিহিত রয়েছে। প্রথম তিনি যখন দেখছেন হিউম এবং অভিজ্ঞতাবাদের দ্বারা তিনি প্রভাবিত হচ্ছেন, তখন তিনি তিনি যেহেতু প্রচণ্ডভাবে তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে তিনি দেখলেন যে না, শুধু অভিজ্ঞতার দ্বারাই আমি কিন্তু সব কিছু কখনো পেতে পারি না। তাই তিনি সিদ্ধান্ত করলেন যে নৈতিকতার যথার্থ মৌলিক সূত্র বুদ্ধিতেই নিহিত। যথার্থ সূত্রটা যখন আমরা পাবো, নৈতিকতার যে যথার্থ সূত্র সেটা কিন্তু বুদ্ধিতেই নিহিত রয়েছে, এবং আমরা ঘাত প্রতিঘাত, ভুল সব কিছু আমরা যখন ওভারকাম করে আমরা যে যথার্থ সিদ্ধান্তটা পাবো সেটা কিন্তু একমাত্র বুদ্ধিতেই নিহিত রয়েছে। এবং তারপর থেকে তিনি নৈতিকতার ক্ষেত্রে একজন একনিষ্ঠ বুদ্ধিবাদী দার্শনিক হয়ে গেলেন। নৈতিকতার ক্ষেত্রে তিনি আবার ফের এইরকম যখন দেখছেন যে ভুল হচ্ছে, অনেক কিছু ঠিক হচ্ছে না, কনক্লুশন আসছে না, তিনি তখন অঙ্কের ক্ষেত্রে অনেক রকম অসুবিধে হচ্ছে, তিনি তখন আবার ফের বুদ্ধিবাদী, তখন একনিষ্ঠ বুদ্ধিবাদী হয়ে গেলেন যে হ্যাঁ, শুধু আমি বুদ্ধি দ্বারা সব কিছু বিচার করব। এইরকম তিনি প্রথম তিনি এইরকম করছিলেন। তারপরে ভলফ সম্প্রদায়ের বিচার বিযুক্তবাদী বুদ্ধিবাদের, যেটা ডগম্যাটিক র্যাশনালিজম, মূলত একজন সমর্থন ছিলেন দার্শনিক কান্ট। এই যে ভলফ সম্প্রদায়ের বুদ্ধিবাদের যে এই যে এক ধরনের সম্প্রদায় রয়েছে, তিনি তখন এদের একজন সমর্থক ছিলেন। 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষক এবং অধ্যাপক হিসাবে তিনি ওই দর্শনেতেই সমর্থন করেন। 1760 খ্রিস্টাব্দ পর্যন্তই তিনি কিন্তু ওদেরই তিনি সমর্থন করে গেছেন। কিন্তু ব্রিটিশ দর্শনের প্রভাব তাকে ক্রমশ অভিজ্ঞতামূলক সংশয়বাদের দিকে টেনে নিয়ে যায়। আবার ফের তিনি ওই ভলফ সম্প্রদায়ের থেকে তিনি আবার ফের ব্রিটিশদের যখন দর্শনের দিকে তিনি দেখছেন, তিনি তখন আবার ফের অভিজ্ঞতামূলক সংশয়বাদের দিকে তিনি কিন্তু আবার চলে যাচ্ছেন। তিনি একবার যাচ্ছেন বুদ্ধিবাদের দিকে, আবার চলে আসছেন অভিজ্ঞতাবাদের দিকে। যে যখন এই যে ব্রিটিশ দর্শনের দিকে, তখন তিনি আবার ফের অভিজ্ঞতাবাদের সংশয়বাদের দিকে তিনি কিন্তু আবার চলে আসছেন। তারপর আবার ফের লাইবনিজের রচনাবলী পাঠ করে তিনি আবার বুদ্ধিবাদীদের সূত্রগুলোকে সমর্থন করছেন। বুদ্ধিবাদীদের লাইবনিজ, তিনি তো ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, এরা তো বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন। তিনি আবার ফের এই সব সূত্রগুলো তিনি আবার ফের তখন প্রচার করে তিনি আবার ফের দেখা যাচ্ছে যে বুদ্ধিবাদীদের সূত্রগুলোকে তিনি আবার ফের সমর্থন করতে শুরু করেন। ঘুরিয়ে ফিরিয়ে তিনি অভিজ্ঞতাবাদে চলে গিয়েছিলেন, আবার ফের তিনি চলে এলেন বুদ্ধিবাদের সূত্রগুলোকে আলোচনা করে, সমালোচনা করে তিনি আবার বুদ্ধিবাদের মধ্যে আবার ফের চলে এলেন। এবং
শেষ পর্যন্ত আর একবার অভিজ্ঞতাবাদীদের দ্বারা তিনি প্রভাবিত হওয়ার পর 1781 খ্রিস্টাব্দে তাঁর ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে প্রকাশিত চিন্তাধারাকে তিনি গ্রহণ করেন। কাজেই কান্টের চিন্তাধারার বিকাশের তৃতীয় এবং শেষ স্তর, যাকে প্রায় বিচারমূলক স্তর, যেটাকে হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড বলা হয়, যে সময়টাকে তিনি তার যে চিন্তাধারা, তিনি কিন্তু তার যে তৃতীয় স্তর সেটা হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড বলা হচ্ছে। 1770 সালের কিছু পরেই শুরু হয় সেটা। 1781 খ্রিস্টাব্দে তাঁর চিন্তা পরিপূর্ণ বিকাশ পরিলক্ষিত হয়, অর্থাৎ বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদের সমন্বয়, আ সিনথেসিস অফ র্যাশনালিজম অ্যান্ড এম্পিরিসিজম, যেটাকে বলা হচ্ছে আ সিনথেসিস অফ র্যাশনালিজম অ্যান্ড এম্পিরিসিজম, যাকে তিনি বিচারমূলক দর্শন নামে তিনি অভিহিত করেছেন। ক্রিটিক্যাল ফিলোসফি মানে বিচারমূলক দর্শন ছাড়া কিন্তু কখনোই আমরা দর্শন আলোচনা করতে পারবো না। তাই জন্য তিনি সিনথেসিস অফ র্যাশনালিজম অ্যান্ড এম্পিরিসিজম, তিনি কিন্তু এই বিচারমূলক দর্শন তিনি আলোচনার মধ্যে তিনি কিন্তু চলে গেলেন। তারপরে সংশয়বাদী স্কেপটিক বা সংশয়বাদী যাদের বলা হচ্ছে স্কেপটিক, আর এদিকে হচ্ছে বিচার বিযুক্তবাদী যাদের বলা হচ্ছে ডগম্যাটিস্ট। কার দিকে তিনি দার্শনিক কান্টের কাদের দিকে তার ঝোঁক বেশি? তার স্কেপটিকদের দিকে ঝোঁক বেশি না ডগম্যাটিক্সদের দিকে ঝোঁক বেশি? এই প্রশ্ন কিন্তু একটা সম্পূর্ণভাবে নিরর্থক প্রশ্ন। তিনি উভয়ের থেকে পৃথক, তিনি যে ওদের দিকে যাচ্ছেন তাও নয়, স্কেপটিকদের দিকে যাচ্ছেন তাও নয়, আবার ডগম্যাটিস্টদের দিকে যাচ্ছেন তাও নয়। তিনি উভয়ের থেকে তিনি পৃথক, কারণ জ্ঞানের ক্ষমতাকে যথাযথভাবে পরীক্ষা করে দেখার জন্য তিনি বুদ্ধিকে বুদ্ধি বিচারের কাজে নিযুক্ত করেছিলেন। অর্থাৎ আমরা যদি কোনো কিছু বুদ্ধিমূলক আমরা যদি কোনো কিছু পেতে চাই, সেটা কিন্তু বুদ্ধির দ্বারাই উপলব্ধি হবে। সেখানে কিন্তু আমরা যদি অভিজ্ঞতা কিংবা আমরা অন্য কিছুকে কাজে লাগাই হবে না। বুদ্ধিকে পেতে হলে বুদ্ধির দ্বারাই কিন্তু বুদ্ধিকে পেতে হবে। এই ধরনের তার মতামত। অর্থাৎ উভয় থেকে তিনি পৃথক, কারণ তিনি তার ক্ষমতাটাকে পরীক্ষা করে তিনি বুদ্ধিকে বুদ্ধির বিচারের কাজেই কিন্তু তিনি নিযুক্ত করেছিলেন। বিচার বিযুক্তবাদীরা অন্ধভাবে বিশ্বাস করে নিয়েছিল যে বুদ্ধির পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব। ওরা পুরো টোটালি অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছে যে বুদ্ধির পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব। অর্থাৎ বিচার বিযুক্তবাদীরা তারা বলছে যে অন্ধভাবে বিশ্বাস করে নিচ্ছে বা তারা অন্ধভাবেই তারা সমর্থন করে নিচ্ছে যে বুদ্ধির পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব। অন্যদিকে সংশয়বাদীরা বুদ্ধির পক্ষে জ্ঞান লাভ করা সম্ভব কিনা তাতে কিন্তু আবার ফের সংশয় প্রকাশ করছে। যেহেতু তারা স্কেপটিক, তারা তো সব কিছুতেই তারা সংশয় প্রকাশ করবে, এটা কি করে ঠিক হবে। তারা অনেক পরীক্ষা নিরীক্ষা করে তবে তো তারা দেখবে যে হ্যাঁ এটা ঠিক হতে পারে, না হতে পারে। স্কেপটিকরা তারা এইরকমভাবে তারা কিন্তু তাদের মতামতটা দিচ্ছে। কিন্তু কান্ট এই বিষয়টা বিচার করে দেখার কাজে ব্রতী হয়েছিলেন যে কোনটা ঠিক, স্কেপটিক ঠিক, ইন্টেলেক্ট ঠিক। তার কিন্তু মনের মধ্যে একটা আলোড়ন তৈরি হতে থাকলো। সংশয়বাদী এবং বিচার বিযুক্তবাদী উভয়ে জ্ঞানের সম্ভাব্যতার প্রশ্নকে কিন্তু অগ্রাহ্য করেছিলেন। দুজনের মধ্যে কিন্তু একটা সমালোচনা, যে এ বলে আমরা ঠিক, ওরা বলে আমরা ঠিক। ওই জন্য বলছে যে সংশয়বাদী এবং বিচার বিযুক্তবাদী উভয়ে জ্ঞানের সম্ভাব্যতার প্রশ্নকে অগ্রাহ্য করেছিলেন। জ্ঞানটা কীভাবে পাওয়া যাবে সেটা কিন্তু তারা দেখছে না। তারা অভিজ্ঞতাবাদীরা বলছে যে আমরাই ঠিক, অভিজ্ঞতার সাহায্যে যেটা পাচ্ছি, আর ওদিকে আবার ফের যারা বিচার বিযুক্তবাদী তারাও বলছে যে আমাদেরটাই ঠিক। যে সঠিক জ্ঞান কী করে পাওয়া যাবে সেটা কিন্তু তারা কেউ দেখছে না। কান্ট এই সম্ভাব্যতার প্রশ্নটি উত্থাপন করেছিলেন। জ্ঞানের কোনো বৃত্তি আছে কি না এটি কিন্তু কান্টের কাছে প্রশ্ন নয়। কী উপায়ে জ্ঞান সম্ভব, কান্ট এই প্রশ্ন উত্থাপন করেছিলেন। কান্ট তিনি পেতে চেয়েছিলেন সঠিক জ্ঞান এবং যথার্থ জ্ঞান, যেটা কিন্তু যারা সংশয়বাদী তারাও এড়িয়ে গিয়েছিলেন, আবার ফের যারা বুদ্ধিবাদী তারাও কিন্তু এড়িয়ে গিয়েছিলেন। তারা এক এক রকমভাবে তারা প্রশ্ন করেছিলেন। কিন্তু কান্ট তিনি পেতে চেয়েছিলেন যথার্থ জ্ঞান এবং কিভাবে নৈতিকতার যথার্থ সূত্র আলোচনা করা যায় এবং বিচার এবং অভিজ্ঞতা দুটোকেই কাজে লাগিয়ে তারপরে আমাদের নৈতিকতার ক্ষেত্রে আসতে হবে। শুধু একটার ক্ষেত্রে কিন্তু আমরা যদি মনে করি তাহলে কিন্তু সেখানে কখনো ঠিক হবে না। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।